অবশ্যই তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোস্টাডি ইউটিউব চ্যানেলেই জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে, যে সমস্ত প্রশ্ন একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, আজকে আমরা ভৌত বিজ্ঞানের যে তাপের ঘটনাসমূহ অথবা থার্মাল ফেনোমেনা এই চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন দেখব। ঠিক আছে, চ্যাপ্টারটি ছোট, এখান থেকে 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নই আমি তৈরি করেছি। আশা করছি এখান থেকেই তোমাদের এক্সামে যদি আসে কোশ্চেন এখান থেকেই আসবে। ঠিক আছে, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে, মনোযোগ সহকারে শুনবে আমি কি কি বলছি, আর যা যা এক্সট্রা টপিক হিসেবে আমি বলবো সেই সমস্ত কিছু কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। এবারে তোমরা এই ক্লাস পিডিএফ কোথায় পাবে? তোমাদের ক্লাস করার পর কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আবার রিভাইজ করতে হবে। আর এই পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই দুই গ্রুপে যদি তোমরা জয়েন করো তাহলে সেখানে আমাদের ক্লাস পিডিএফ এবং ক্লাস রিগার্ডিং যে কোনো আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট হয় কোনো কোশ্চেনে, তাহলে কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জানাতে পারো। তোমাদের ডাউট এবং বিভিন্ন যা প্রশ্ন আছে সব সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখব। বলেছে তাপীয় প্রসারণ সর্বোচ্চ হয়। ঠিক আছে, তাপ দিলে প্রসারণ সর্বোচ্চ হয় কার মধ্যে? অপশন দেওয়া আছে কঠিনে, তরলে, গ্যাসে, নাকি কোনোটিতে নয়। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্যাসে। ইজি কোশ্চেন, তাপ দিলে প্রসারণ সর্বোচ্চ হবে গ্যাসের মধ্যে। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে কোনো একটি ধাতব চাকতির মাঝে একটি বৃত্তাকার ছিদ্র আছে। দেখতে পাচ্ছ এটা একটি ধাতব চাকতি, মাঝে একটি বৃত্তাকার ছিদ্র আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে ছিদ্রের আকার কি হবে? তাপমাত্রা যদি বৃদ্ধি পায় ছিদ্রের আকার কি হবে? অপশন দেওয়া আছে বৃদ্ধি পাবে, একই থাকবে, কমে যাবে, নাকি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন, আর যদি আসে তাহলে অনেকেই তোমরা ভুল করবে। ঠিক আছে, যারা পড়োনি তোমরা কিন্তু অনেকেই ভুল করবে। তোমরা অনেকে আনসার দেবে যে কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কমবে না, ছিদ্রর আকার কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটি ধাতব চাকতির মাঝে যদি এটি বৃত্তাকার ছিদ্র থাকে আর তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে সেই ধাতব চাকতির মাঝের ছিদ্রটি আকারে বড় হয়ে যাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে সমান মাপের একটি পিতল এবং একটি লোহার পাতকে রিভেট করে উত্তপ্ত করা হলে। রিভেট করা মানে ধরো উপরে লোহা দিয়েছে বা পিতল, বা নিচে লোহা বা পিতল যে কোনো দিয়ে এইভাবে এই যে একই মানে যেটাকে আমরা কনসেন্ট্রিক সার্কেল বলে থাকি, ধরো সেভাবেই একই কেন্দ্রের উপরে একজনের উপরে আরেকজনকে যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা রিভেট বলে থাকি। রিভেট করে উত্তপ্ত করা হলে কি হবে? যুগ্মপাত বেঁকে যাবে এবং বাইরের পিতলের পাতটি থাকবে, নাকি যুগ্মপাত বেঁকে যাবে আর বাইরের লোহার পাত থাকবে, নাকি যুগ্মপাত না বেঁকে শুধুমাত্র প্রসারিত হবে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, যুগ্মপাত বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতল পাত্রটি থাকবে। ঠিক আছে, দেখো এই পাত্রটি হয়ে যাবে পিতল আর এর পাত্রটি হয়ে যাবে লোহা। যদি দুটোকে একসাথে রিভেট করে উত্তপ্ত করা হয় তাহলে বাইরের দিকে যেটা থাকবে সেটা কি হবে? পিতল, আর ভিতরের দিকে থাকবে লোহা। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে আয়তন প্রসারণ ঘটে। কোন কোন পদার্থের মধ্যে আয়তন প্রসারণ ঘটবে? অপশন দেওয়া আছে কঠিনে, গ্যাসে, তরলে, নাকি সকল পদার্থে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, সকল পদার্থেই কিন্তু আয়তন প্রসারণ ঘটে। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দৈর্ঘ্য প্রসারণ, শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারিত হবে কোন পদার্থের ক্ষেত্রে? অপশন দেওয়া আছে কঠিন, তরল, গ্যাসীয়, নাকি উপরের সবগুলি। দেখো তরলের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি না, আমরা শুধুমাত্র দৈর্ঘ্য নির্ণয় করি কার ক্ষেত্রে? কঠিন পদার্থের ক্ষেত্রে। তাই কঠিন পদার্থের ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, কঠিন পদার্থ। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? দেখো বারবার আমাদের কোশ্চেনে আসছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আগে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি সেটা জেনে নিই। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো একটা কঠিন পদার্থ নিলে সেই কঠিন পদার্থের উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দাও তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে। ঠিক আছে, ধরো এটা একটা কঠিন পদার্থ দেওয়া আছে, আর এর যদি তুমি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে এর প্রতি একক মিটারে, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে, মিটারে বলবো না, একক যেহেতু বলছি, তাই প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি বলবো? রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এখানে আমরা জিজ্ঞেস করেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী হবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, অথবা পার কেলভিন বলতে পারি। ঠিক আছে, অথবা পার ডিগ্রি ফারেনহাইটও বলতে পারি। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কী হবে?
অপশন দেওয়া আছে m0 l1 t0 কেলভিন টু দি পাওয়ার -1, m0 l0 t0 k টু দি পাওয়ার -1, m1 l1 t0 k টু দি পাওয়ার -1, নাকি m0 l0 t টু দি পাওয়ার 1 k টু দি পাওয়ার -1। খুব ইজি কোশ্চেন আর খুব কমন কোশ্চেন, ঠিক আছে। বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত। রাইট আনসার আমাদের এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, m0 l0 t0 k টু দি পাওয়ার -1। আমরা একক পড়লাম কি, আমরা একক পড়লাম যে পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন, সেই হিসেবেই দেখো আমরা পার ডিগ্রি সেন্টিগ্রেডকে কি লিখতে পারি, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাই এখানে এককের সময় আমরা লিখেছি কেলভিন টু দি পাওয়ার -1। এম থাকবে না, মাস থাকবে না, লেন্থ থাকবে না এবং টেম্পারেচার থাকবে না, সরি মাস থাকবে না, লেন্থ থাকবে না, টাইম থাকবে না, শুধুমাত্র থাকবে টেম্পারেচার টু দি পাওয়ার -1। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন। বলেছে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক কি। আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি, কোনো কঠিনের, ঠিক আছে, কোনো কঠিন পদার্থের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিই, তাহলে তার পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি বলবো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো কোনো কঠিন বস্তুর উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিই, তাহলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটবে সেটাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো তিনটি কিন্তু একই রকম জিনিস। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো একক দৈর্ঘ্যে কতটা পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো একক ক্ষেত্র হলে কতটা ক্ষেত্রফলের প্রসারণ ঘটবে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো একক আয়তনে কতটা পরিমাণ আয়তনের প্রসারণ ঘটবে। এই সবগুলি হলো সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবারে বলেছে এই তিনের মধ্যে কোন সম্পর্কটি সঠিক। অপশন আছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা, নাকি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, নাকি আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু 3 গামা, নাকি 3 আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু গামা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ঠিক আছে, এখান থেকে আমরা এটাও বের করতে পারি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমাদের নিউমেরিক্যালস করতে হয়, তোমাদের আমি আজকে করে দেখাবো। চলো দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি। সাধারণত ডাইরেক্ট এ ধরনের কোশ্চেন আসে না, কিন্তু তবু লোহাটা খুব ইম্পর্টেন্ট। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা মাথায় রাখবে। অপশন দেওয়া আছে 12 × 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 12 × 10 টু দি পাওয়ার -4 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 12 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি 19 × 10 টু দি পাওয়ার 5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো 12 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আমাদের আলফার মান দেওয়া আছে, আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আমাদের বিটার মান বের করতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি যে বিটা ইকুয়ালস টু 2 আলফা, তাই তো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে দেখো আমাদের 12 × 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাবো। তাহলে 2 যদি গুণ করো কত হবে, 24 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 24 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে গামা আর, গামা এ, গামা জি এর মধ্যে সম্পর্ক। গামা আর কি, গামা আর হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, মানে একটি তরলকে উষ্ণতা প্রদান করলে তার প্রকৃত প্রসারণ যেটা হবে সেটা। তরলের আপাত প্রসারণ হলো গামা এ, সরি এখানে সব গামা আর দেওয়া আছে, এটা হবে গামা এ। আর পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো গামা জি। ঠিক আছে, গামা জি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হলো গামা এ, আর গামা জি হলো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি। অপশন দেওয়া আছে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি, গামা আর ইকুয়ালস টু গামা এ মাইনাস গামা জি, নাকি গামা আর ইকুয়ালস টু গামা এ ইকুয়ালস টু গামা জি, নাকি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আর যে পাত্রে তরলটি রয়েছে সেই পাত্রের প্রসারণ গুণাঙ্কের যোগফল। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে তাপের সুপরিবাহী তরলের উদাহরণ। নিচের কোন তরলটি তাপের সুপরিবাহী হবে। অপশন দেওয়া আছে জল, অ্যালকোহল, পারদ, নাকি অ্যাসিড, ক্ষারক বা লবণের জলীয় দ্রবণ। খুব ইজি কোশ্চেন, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পারদ। ঠিক আছে, পারদ হলো এক ধরনের তরল ধাতু, আর ধাতু তাপের সুপরিবাহী হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক।
কিসের উপর নির্ভর করবে? শুধুমাত্র আয়তনের এককের উপর, নাকি আয়তন ও উষ্ণতার এককের উপর, নাকি শুধুমাত্র ভরের এককের উপর, নাকি শুধুমাত্র উষ্ণতার এককের উপর? তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, এগুলো কিন্তু আসে কোশ্চেনে যে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তারপর দেওয়া আছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা কিসের কিসের উপর নির্ভর করে, এগুলো কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিসের প্রভাব আলোচনা করা হয়? গ্যাস যখন প্রসারিত হবে তখন আমরা কিসের প্রভাবে গ্যাস প্রসারিত হবে বলবো? অপশন আছে শুধুমাত্র চাপ, শুধুমাত্র উষ্ণতা, চাপ ও উষ্ণতা, নাকি কোনোটিই নয়? চাপ ও উষ্ণতা। যদি চাপ কমে যায় তাহলে গ্যাস প্রসারিত হবে, যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে গ্যাস প্রসারিত হবে। তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা চাপ এবং উষ্ণতা দুটিরই প্রভাবকে আলোচনা করব বা দুটির প্রভাবকে ধরে হিসেব করব গ্যাসের প্রসারণ, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে কোনো পদার্থের তাপ রোধাঙ্ক বলতে বোঝায়? কোনো পদার্থের তাপ রোধাঙ্ক বলতে কি বোঝাবে? অপশন দেওয়া আছে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবহনের হার, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক, নাকি তাপ পরিবহনের হারের অনন্যক। এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে আমরা তাপ রোধাঙ্ক বলে থাকি বা তাপীয় রোধাঙ্ক বলে থাকি, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মার্ক দিয়ে রাখবে। তাহলে তাপ রোধাঙ্ক হলো তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক। তাপের পরিবাহিতা কি? তাপের পরিবাহিতা হলো কোনো পদার্থ দিয়ে ধরো একটি ঘনক তৈরি করা হয়েছে, সেই ঘনকের বিপরীত যে তল দুই রয়েছে সেই দুটি তলের উষ্ণতার পার্থক্যের জন্য লম্বাভিমুখে যে পরিমাণ তাপ একক সময়ে পরিবাহিত হবে সেই ঘটনাকে আমরা বলবো তাপ পরিবাহিতা। আর থাকলো আমাদের তাপীয় রোধ। তাপীয় রোধ হলো পরিবাহীর মধ্য দিয়ে যখন তাপ পরিবহন হবে, ঠিক আছে, তখন একটি বাধার সৃষ্টি হবে, ঠিক আছে, আর যে পরিমাণ বাধা সৃষ্টি হবে সেটাকেই আমরা বলবো তাপীয় রোধ। তাহলে তাপের পরিবহন হলো কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপের যে সঞ্চালন সেটাকে আমরা বলবো তাপীয় পরিবহন। তারপর হলো তাপ পরিবাহিতা হলো কোনো পদার্থ দিয়ে যদি একটি ঘনক তৈরি করা থাকে তাহলে সেই ঘনকের যে বিপরীত পৃষ্ঠতল দুই আছে সেই পৃষ্ঠতল দুইয়ের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য লম্বাভিমুখে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেই ঘটনাকে আমরা বলবো তাপ পরিবাহিতা বা সেই পরিমাণকে আমরা বলবো তাপ পরিবাহিতা। আর তাপীয় রোধ হলো তাপ পরিবহনের সময়, ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় যে পরিমাণ বাধার সম্মুখীন হয় সেই বাধাকেই আমরা তাপীয় রোধ বলে থাকি। বুঝতে পারলে? এই তাপীয় রোধের ক্ষেত্রে এটাও মাথায় রাখবে যে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তাপীয় রোধ তত বেশি হবে। বুঝতে পারলে? চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে গ্যাসের আপাত প্রসারণ নেই কারণ? গ্যাসের আপাত প্রসারণ নেই কেন? তরলের আপাত প্রসারণ আমরা পড়েছি, কিন্তু গ্যাসের আপাত প্রসারণ নেই কেন? অপশন দেওয়া আছে গ্যাসের সর্বদা প্রকৃতি প্রসারণ হয় বা প্রকৃত প্রসারণ হয়, নাকি পাত্রের প্রসারণ হয় না, গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণ হয় না এটা কারণ, নাকি পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হয় পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়, নাকি কোনোটি নয়। দেখো অপশন নাম্বার যে সি আছে এটা পড়েই মনে হচ্ছে যে এটাই হবে কারণ। যে পাত্রের মধ্যে গ্যাস থাকে সেই পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ এতটাই বেশি হয় যে আমরা পাত্রের প্রসারণকে নেগলিজিবল ধরি, ঠিক আছে। আর পাত্রের প্রসারণ যদি না থাকে তাহলে গ্যাসের আপাত প্রসারণ কীভাবে হবে? বুঝতে পারলে? চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অপশন দেওয়া আছে 1/373 পার ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি শুধু 273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি 373 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক। এটার আনসার হবে অপশন নাম্বার বি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। চলো 18 নম্বর প্রশ্ন বলছে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না সেটি হলো, মানে তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, পরিচলন, বিকিরণ, পরিবহন, এর মধ্যে কোন পদ্ধতিতে বা কোন মাধ্যমে কণাগুলির কোনো স্থান পরিবর্তন ঘটে না? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, পরিবহন, ঠিক আছে। পরিবহনে তাপ সঞ্চালনের যে পদ্ধতি রয়েছে পরিবহন, সেই পরিবহনে মাধ্যমের যে কণা রয়েছে সেই কণার স্থানচ্যুতি ঘটে না, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন বলছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? এসআই পদ্ধতিতে তাপের পরিবাহিতার একক কি? অপশন দেওয়া আছে ডব্লিউতে হলো ওয়াট, ঠিক আছে, ওয়াট মিটার ইনভার্স, নাকি কেলভিন ইনভার্স। অপশন বি দেওয়া আছে ওয়াট কেলভিন ইনভার্স, নাকি জুল কেলভিন ইনভার্স, নাকি জুল মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওয়াট মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবশ্যই মাথায় রাখবে যে তাপ পরিবাহিতার এসআই পদ্ধতিতে একক হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে যদি সিজিএস পদ্ধতি জিজ্ঞেস করে তাহলে কি হবে? আমরা ওয়াটকে লিখতে পারি জুল পার সেকেন্ড, সেরকম
এসআই পদ্ধতিতে কি হবে, ক্যালোরি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ক্যালোরি সেকেন্ড ইনভার্স, মিটারের জায়গা হবে সেন্টিমিটার ইনভার্স, আর কেলভিনের জায়গায় আমরা দিয়ে দিব ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তাহলে ক্যালোরি সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, আর হলো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটি হলো সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক, আর এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হলো ওয়াট, মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত কি। তাপ পরিবাহিতার একক দেখলাম, এবার মাত্রীয় সংকেত কি হবে। অপশন দেওয়া আছে m0 L1 T⁻², K⁻², নাকি m1 L1 T⁻³ K⁻1, নাকি m1 L1 T⁻² K⁻1, নাকি m2 L² T1 K⁻1। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, m1 L1 T⁻³ আর K⁻1। ঠিক আছে, এটি হলো তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত। বুঝতে পারলে? তোমরা যারা যারা প্রথম থেকে এই 20টি প্রশ্ন এতদূর পর্যন্ত দেখলে, তোমরা এই 20টির মধ্যে কতগুলো ঠিক করেছো তোমরা এখনই অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি যদি তোমাদের এতদূর পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের স্কোর জানাও, আর অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করো ভিডিওটিকে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এএনএম জিএনএম 2024 জন্য এই চ্যানেলে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথের ক্লাস কিন্তু আসবে। ঠিক আছে, আসছে, এবং তোমাদের এক্সাম দিন পর্যন্ত কিন্তু এখানে ক্লাস আসবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখব। বলছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান। আদর্শ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কি হবে। অপশন দেওয়া আছে 0, 1, 100 নাকি অসীম। কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, অসীম। ঠিক আছে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হবে অসীম, মানে প্রচুর পরিমাণ তাপ পরিবাহিত হতে পারবে যদি সেটি আদর্শ হয়। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হবে। আদর্শ অন্তরক, অন্তরক হলো যার মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারবে না। ঠিক আছে, তাপীয় অন্তরক, যার মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারবে না, সেটি যদি আদর্শ হয় তাহলে তার তাপ পরিবাহিতার মান কত হবে। অপশন দেওয়া হচ্ছে 0, 1, 100 নাকি অসীম। উল্টোটা হয়ে যাবে। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে এ, 0। ঠিক আছে, আদর্শ অন্তরকের মধ্য দিয়ে একদমই তাপ পরিবাহিত হতে পারবে না। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক কি হবে। তাপ পরিবাহিতা যদি কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক কি হবে। অপশন দেওয়া আছে কে, 1/k, 2k নাকি k²। কারেক্ট আনসার হলো আমাদের অপশন নাম্বার বি, 1/k। তাপীয় রোধাঙ্ক হলো তাপীয় পরিবাহিতার অনন্যক। মাথায় রাখবে, এরকম আগে একটা কোশ্চেন করলাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাপীয় রোধাঙ্ক হলো তাপ পরিবাহিতার অনন্যক, তাই আমরা 1/k কে তাপীয় রোধাঙ্ক হিসেবে চিহ্নিত করব। ঠিক আছে, নেক্সট 24 নম্বর প্রশ্ন বলছে তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি, যদি কোনো পদার্থে তাপ দেওয়া হয় তাহলে সেই তাপ যে পরিবাহিত হবে, ওই তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলির মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যাবে। বলেছে যে অণুগুলি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, নাকি স্থির থাকে, নাকি বিক্ষিপ্তভাবে গতিশীল হয়, নাকি বেশি বিস্তার নিয়ে কাঁপে। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বেশি বিস্তার নিয়ে কাঁপবে। ঠিক আছে, তাপ পরিবহনের সময় পদার্থের অণুগুলি বেশি বিস্তার নিয়ে কাঁপা শুরু করবে। চলো 24 হয়ে গেল, 25 নম্বর প্রশ্ন দেখব। বলছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়। গ্যাস যখন প্রসারিত হবে তখন আমাদের প্রাথমিক উষ্ণতা কত ধরতে হবে। অপশন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। রাইট আনসার হয়ে যাবে গ্যাসের প্রসারণের সময় উষ্ণতা ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন। নেক্সট এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, 26টি প্রশ্ন আছে আমাদের আজকে। চ্যাপ্টারটি খুব ছোট, এখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নেওয়া সম্ভব হয়েছে আমি সেগুলোই নিয়েছি। ঠিক আছে, আজকের আমাদের লাস্ট প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি মানে কার মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ তাপ পরিবহন হবে। অপশন দেওয়া আছে তামা, সোনা, লোহা নাকি হীরা। কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, হীরা। ঠিক আছে, হীরার মধ্য দিয়ে তাপ পরিবাহিতা হয় সবচেয়ে বেশি, তাহলে হীরার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। বুঝতে পারলে? তাহলে আজকে আমাদের এই 26টি প্রশ্ন আমরা দেখলাম, এখানেই আমাদের আজকের ক্লাস শেষ। আশা করছি তোমরা প্রতিটি প্রশ্ন ঠিক করতে পেরেছো। যারা ঠিক করেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কতগুলো ঠিক করেছো। আর যাদের অনেকগুলো ভুল হয়েছে তোমরা চেক করো যে কোন কোন জায়গায় কোন কোন পার্টিকুলার টপিকে তোমাদের ভুল হয়েছে, সেই টপিকগুলো তোমরা আবার কিন্তু রিভিশন দাও। এটাই তোমাদের লাস্ট টাইম। এখানে যে সমস্ত কোশ্চেন ভুল হবে সেই সমস্ত কোশ্চেনেরই থিওরি শুধু পড়ো, তাহলে দেখবে সেই টপিকটি তোমার একদম ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ওই টপিক থেকে কোশ্চেন আসলে কিন্তু তোমার আর ভুল হবে না। বুঝতে পারলে? তাহলে যারা যারা এখন তোমরা ক্লাস দেখা শেষ করলে, এবারে তোমাদের একটি কাজ থাকবে, সেটি হলো ডেসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম
গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে জয়েন করো, আর সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করো, পিডিএফটি কমপ্লিট একবার পড়ো, কোথায় বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে অথবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক মাধ্যম রয়েছে তোমার ডাউট সলভ করার, সেই সমস্ত জায়গায় তোমাদের ডাউটগুলো তোমরা পোস্ট করো, সমস্ত ডাউট তোমাদের সলভ করে দেওয়া হবে। আর পিডিএফ পড়ার শেষে একদম সেকেন্ড লাস্ট স্লাইডে দেখবে কানেক্ট উইথ আস এই স্লাইডটি রয়েছে, ঠিক আছে? এই স্লাইডটিতে আমাদের সমস্ত ধরনের চ্যানেল এবং সমস্ত ধরনের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা শুধুমাত্র ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই গ্রুপ এবং পেজে চলে যেতে পারবে, আর সেখানে জয়েন বাটন এবং ফলো বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। এগুলোই আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম, ঠিক আছে? তাহলে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, অবশ্যই এটি লাইক করো, কমেন্টে জানাও হেল্পফুল হয়েছে কিনা, এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর যারা নতুন চ্যানেলে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ট্যাপ করে পাশে থাকো। আমরা তোমাদের পাশে রয়েছি, আমাদেরও কিন্তু তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের আরেকটি টপিকের উপরে। ততদিনের জন্য বাই।